Hello, am I audible and visible? My difficulty is to placing the handset. I want to free my hand from the handset, keeping it somewhere. How to keep it? Can you see me? Okay, I am keeping in my hand. Oh, sorry. Let me stop. Let me stop, please. Oh, sorry. I am putting in the hand. Okay, keeping. I am putting in the stand. Okay, I forgot. There is a stand in front of me. কঙ্কনা দেওয়া হ্যান্ডসেটটা এটা স্ট্যান্ডটা আমি ভুলে গেছি, সরি। খুলে আমি হ্যান্ডসেটটা লাগাচ্ছি, একটু প্লিজ ও সরি প্লিজ। The desktop landline Wi-Fi is not working. Okay. Am I audible now? Is it restarted, Konkona? Restarted? Bring them on camera. Yes, watching. Can you see me? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রথমটা এন্ড করে দিয়েছি। ওটাও না, ওটাতেও কি তোর হচ্ছে? কি করে? আমি তো বন্ধ করে দিয়েছি ওটা। না, বন্ধ করে দিয়েছি ওটা। একদম দেখো তো ওটা। তাহলে আমি একটু ওয়েট করি। দেখো তো, ওটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা। ওটা তো না না, ওটা ডেস্কটপেরটা, ওটা তো আমি বন্ধই করে দিয়েছি। না না, ওটা তো আমি অফই করে দিয়েছি, পুরো শাটডাউন করে ডেস্কটপ তো শাটডাউন করে দিয়েছি। এন্ড হয়েছে তো? আমি তো এন্ড, এতক্ষণ ধরে ডিলেড কাস্টিং হচ্ছে। না, ওটা আমি এন্ড করেই অফ করেছি। তাহলে দেখ, আমি শুরু করবো এটা এবার। ঠিক আছে, অসুবিধা হলে ফোন করিস, কারণ এটা জানি না আবার হ্যান্ডসেটের, এটা এয়ারটেল অত স্ট্রং হবে না হয়তো। হুম। আচ্ছা, এটা শুভ সন্ধ্যা। ভেরি সরি ফর টেকনিক্যাল ডিস্টারবেন্সেস। একটা জিনিস আজকে বলেছিলাম যে আজকে 1939, 40, 41 এই 3 বছর কবিগুরু এবং সুভাষচন্দ্রের যে সম্পর্ক, সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের যে কম্পোজিশনস, শুধু সেইটুকুই আজকের একদম স্পেসিফিক সাবজেক্ট। রবীন্দ্র সাহিত্যে অনেক এক্সপার্ট আছেন, তারা প্রচুর পণ্ডিত, পড়াশুনো করেন। হ্যালো, বলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা
কিন্তু একটা জিনিস দেখেছি, যেহেতু রবীন্দ্র রচনাবলীর মধ্যে সুভাষচন্দ্র সম্বন্ধে উনি কী বলেছেন, কি লিখেছেন, এইগুলো বিশ্বভারতীর তরফ থেকে পাবলিশ করা হয়নি। জন্য অনেক রবীন্দ্রনাথ কবিগুরু সম্বন্ধে যারা এক্সপার্ট বা রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা খুবই ওয়াকিবহাল, তাদের এই কবিগুরু এবং সুভাষচন্দ্রের রিলেশনসটা নিয়ে খুব কনফিউশন আছে, এক। আর দুই হচ্ছে, আমি আগেই বলেছিলাম, বাংলাদেশের সাহিত্য সমাজে মেজরিটি মানুষ, আমি কারণগুলো বলেছিলাম, সুভাষ বিদ্বেষী, নেতাজি বিদ্বেষী। এবং তার এখনো পর্যন্ত প্রমাণ বলছি আমি, তুমি এদের বাংলাদেশের সাহিত্যিকদের সমাজে, সাহিত্যকুলে তাদের ব্যক্তিত্বের সব থেকে বড় ইঙ্গিতটা হচ্ছে তারা এমনই ব্যক্তিত্ব সম্পন্ন যারা বাংলা বিভাজনের ট্র্যাজেডি নিয়ে মেজরিটি নীরব। রবীন্দ্রনাথ এবং নেতাজি এবং গান্ধী সংঘাত নিয়ে সাহিত্যিকদের কাছ থেকে কিন্তু কোনো বই আসেনি প্র্যাকটিক্যালি। নেতাজির জীবনী যতগুলো ভালো লেখা হয়েছে, একমাত্র মহিতুল মজুমদার ছাড়া, দু একজন ছাড়া, সাহিত্য সমাজ, ক্লাসিক্যাল সাহিত্য সমাজের কাছ থেকে আসেনি, এসেছে অন্যান্য সমাজ থেকে, বৈজ্ঞানিকদের দিক থেকে, ঐতিহাসিকদের দিক থেকে, কিছু বিপ্লবীর কাছ থেকে, বা যারা অ্যাটল সাহিত্যিক সমাজে পরিচিতই নয় তাদের কাছ থেকে। এটা বাংলার এবং বাঙালির সাহিত্য জগতের দুর্ভাগ্য। আমি একদম স্পেসিফিক চলে যাচ্ছি। 1939, এটা হচ্ছে সুভাষচন্দ্রের জীবনের এটা খুব সংঘাতময় বছরের শুরু, এবং রবীন্দ্রনাথের তার ব্যক্তি জীবনেও তিনি এরকম পরিস্থিতিতে কখনো পড়েননি। কারণ 1938 থেকে তিনি সুভাষচন্দ্রের প্রতি সব থেকে বেশি আগ্রহী ভারতীয় রাজনীতি যতগুলো ক্যারেক্টার, তার কারণটা হচ্ছে, অন্যতম কারণটা হচ্ছে সুভাষচন্দ্রের আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, তার প্ল্যানিং কমিটি, প্ল্যানিং কমিশন, যেটাকে সেই যুগে ভারতবর্ষের সমস্ত বিজ্ঞানীকুল পণ্ডিত সমাজ সমর্থন করেছে। কিন্তু গান্ধীবাদীরা তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অপোজ করেছে। এই দ্বন্দ্বে 39-এ কবিগুরুর পুরো আশীর্বাদটা সুভাষচন্দ্রের পক্ষে। আবার কবিগুরুর সম্পর্ক গান্ধীবাদীদের সঙ্গেও মধুর। এই সংঘাতময় পরিবেশে রবীন্দ্রনাথের হৃদয়ের যেমন দুঃখ আছে, পেন সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপটের কতগুলো কথা আজকে আমি তুলে ধরব। যখন সুভাষচন্দ্রকে ত্রিপুরী কংগ্রেসে হেকেল করা হচ্ছে অত্যন্ত নোংরাভাবে, তখন রবীন্দ্রনাথ গর্জে উঠেছেন। তার সেই গর্জে ওঠা কথাগুলো রবীন্দ্র সাহিত্যে স্থান পায়নি। তার কারণ এগুলো রবীন্দ্র সাহিত্য, কারণ বিশ্বভারতীর কন্ট্রোল পুরো চলে গেছে আফটার পার্টিশন অফ ইন্ডিয়া পুরোপুরি গান্ধী নেহরু ডাইনাস্টির হাতে। এবং বলেছি, বাংলার সাহিত্য সমাজ, সাহিত্য কুলে যারা নেতৃস্থানীয়, তারা মেজরিটি হচ্ছে সুভাষ নেতাজি বিদ্বেষী। হলো, আমি কয়েকটা জায়গা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। যেমন যখন সুভাষচন্দ্রকে কর্নার করার জন্য, একদম কর্নার, অত্যন্ত অগণতান্ত্রিকভাবে নোংরাভাবে কর্নার করার জন্য পন্থ রেজলিউশন তৈরি হলো, সেই পন্থ রেজলিউশন নেওয়ার মিটিংয়ে যে নোংরাভাবে স্লোগানগুলো উঠেছিল, সেই স্লোগানগুলোর কথাও কিন্তু রবি ঠাকুরের কানে বিশ্বভারতীতে আসে, বোলপুরে আসে, খবরের কাজেই প্রকাশিত হয়েছিল।
আমি একটা জায়গা কোট করছি, আনন্দবাজার পত্রিকা 11ই মার্চ 1939। কি ল্যাঙ্গুয়েজ গান্ধীবাদীদের, গান্ধীর সম্বন্ধে। ফ্যাসিস্টদের মধ্যে মুসোলিনির, নাৎসিদের মধ্যে হিটলারের, কমিউনিস্টদের মধ্যে স্ট্যালিনের যে স্থান, কংগ্রেস সেবীদের মধ্যে মহাত্মা গান্ধীরও সেই স্থান। কংগ্রেসের লিখিত গঠনতন্ত্রে তাহার জন্য কোনো স্থান নির্দিষ্ট না, ইহা সত্য, কিন্তু ইহা কেহ অস্বীকার করিতে পারিবেন না। রাষ্ট্রপতি পদে মহাত্মা গান্ধীর মনোনীত ব্যক্তিকে নির্বাচন করা এবং রাষ্ট্রপতির পক্ষে ওয়ার্কিং কমিটির অধিকাংশ সদস্য পদে মহাত্মা গান্ধীর মনোনীত ব্যক্তিগণকে মনোনীত করা, এইটা প্রথায় দাঁড়িয়েছে। অর্থাৎ টোটাল কংগ্রেস ব্রেন ইজ মর্টগেজ টু গান্ধী, যে গান্ধী 4 সদস্য নয় কংগ্রেসের, ইজ ইন নো পজিশন, নট ইভিন এ কমন মেম্বার অফ দ্য কংগ্রেস। এবং তাকে বলা হচ্ছে কংগ্রেস মঞ্চে এই গান্ধীবাদীরা, কংগ্রেসের মধ্যে হিটলার, কংগ্রেসের মধ্যে মুসোলিনি এবং স্ট্যালিন। এরা নাকি গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রের পথে ভারতের ইতিহাসে কংগ্রেসে প্রথম ইলেক্টেড প্রেসিডেন্টকে হেকেল করা হচ্ছে। এই কথাটা শোনার পরে রবীন্দ্রনাথের রিয়াকশনটা শুনুন। বলছেন রবীন্দ্রনাথ, বলছেন, অবশেষে আজ এমনকি কংগ্রেস মঞ্চেও হিটলারি নীতির জয়ধ্বনি শোনা গেল। স্বাধীনতার মন্ত্র উচ্চারণ করবার জন্য যে বেদি উৎসৃষ্ট, সেই বেদিতেই আজ ফ্যাসিস্টদের সাপ ফোঁস করে উঠেছে। এখানেই থামেননি কবি, আরও পরে আরও জায়গায় লিখেছেন, কংগ্রেসেরও অন্তর্সঞ্চিত ক্ষমতার তাপ হয়তো অস্বাস্থ্যের কারণ হয়ে উঠেছে বলে সন্দেহ করি। যারা এই কেন্দ্রস্থলে এই শক্তিকে বিশিষ্টভাবে অধিকার করে আছেন, সংকটের সময় তাদের ধৈর্যচ্যুতি হয়েছে। বিচার বুদ্ধি সোজা পথে চলেনি। পরস্পরের প্রতি যে শ্রদ্ধা ও সৌজন্য, যে বৈধতা রক্ষা করলে যথার্থভাবে কংগ্রেসের বল ও সম্মান রক্ষা হতো, তার ব্যভিচার ঘটতে দেখা গেছে। ব্যভিচার, এই ব্যবহার বিকৃতির মূলে আছে শক্তি ও স্পর্ধার প্রভাব। এই তপক্ষেত্রে যারা রক্ষক রূপে একত্র হয়েছেন, তাদের মন কি উদারভাবে নিরাসক্ত? তারা কি পারস্পরিক আঘাত করে যে বিচ্ছেদ ঘটান, সে কি বিশুদ্ধ সত্যেরই জন্য? তার মধ্যে কি সেই উত্তাপ একেবারেই নেই, যে উত্তাপ শক্তিবর্গ এবং শক্তি লোভ থেকে উদ্ভূত? ভেতরে ভেতরে কংগ্রেসের মন্দিরে এই যে শক্তি পূজার বেদি গড়ে উঠেছে, তার কি স্পর্ধিত প্রমাণ এবারে পায়নি, যখন মহাত্মাজিকে তার ভক্তেরা মুসোলিনি, হিটলারের সমকক্ষ বলে বিশ্ব সমক্ষে সম্মানিত করতে পারলেন? এই রূঢ় ভাষা, সোজা ভাষা, শক্ত ভাষা ব্যবহার করেছে। এবং এরপরেও যাতে সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীবাদীদের টাসেলটা কমানো যায়, একটা ওয়ার্কিং রিলেশন মেনটেন করা যায়, কবিগুরু রবীন্দ্রনাথকে, নেহেরুকে অনেককে চিঠি করেছেন। শুধু তাই নয়, অ্যান্ড্রুজকে পাঠিয়েছেন তার আশ্রম থেকে পশ্চিমে মোহনদাসের আশ্রমে, গান্ধীর আশ্রমে। কিন্তু কেউ কোনো গান্ধীবাদী কোনো কথা শোনেনি। নেহেরু, গান্ধী কেউ কোনো কথা শোনে। তার কারণটা হচ্ছে গান্ধীর যে ক্ষমতার উৎস, গান্ধীর যে কাজের যে এজেন্ডারগুলোর সব প্ল্যানিং তো আসে ব্রিটিশের কাছ থেকে। সুভাষ বোস কংগ্রেসে থাকলে ব্রিটিশের ক্ষতি, তাই সুভাষ বোসকে কংগ্রেস থেকে কর্নার করতে হবে, সরাতে হবে। এই প্রোগ্রাম তো ব্রিটিশের, গান্ধীর কাজ সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করা। গান্ধীর পক্ষে রবীন্দ্রনাথের কথা শোনা সম্ভব না।
এই পরিষ্কার কথা। এই গান্ধীবাদের সম্বন্ধে এই হচ্ছে রবি ঠাকুরের উক্তি। এই কথাগুলো রবীন্দ্রনাথ যে আলোচনা করেন, যারা রবীন্দ্র এক্সপার্ট বিশেষজ্ঞ, তারা এই কথাগুলো অনেকেই জানেন না, বা জানলেও তাদের ওই ইনস্টিটিউশনে যে পজিশন, যে ক্ষমতার যে দখল যাতে না চলে যায় সেজন্য চুপ করে থাকেন, সোজা সত্যি কথাগুলো বলেন না। এগুলোই ঐতিহাস। এবার আমি আসছি তোমাদের শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে না স্যার? ভিজিবল কি হলো? জয়জ্যোতি লিখছে শোনা যাচ্ছে না? কঙ্কনা, we not audible? What? You are visible? Bring them on camera. আচ্ছা, any problem? তোমরা আমায় কখনো ফোন করো তো। এনিওয়ে, I am proceeding. আমি যা কিছু আজকে আমার কথা কম বলবো, আমি একদম আজকে ভলিউমগুলো থেকে কোট করব। আজকে 7টা সোর্স থেকে আমি বক্তব্যগুলো রেখে যাব। রৌনক, হ্যাঁ, ওয়াচিং। এবার আসছি আমি। এইবার তিনটে জিনিস আমি তিনটে ঘটনা উল্লেখ করব। এবার দেখো, তোমাকে এবার রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের তিনটে কংগ্রেস থেকে সুভাষচন্দ্র প্রেসিডেন্টের পদত্যাগ করতে বাধ্য হলেন, এবং এই পদত্যাগটাও কিন্তু করেছেন রবীন্দ্রের সঙ্গে কথা বলে, রবীন্দ্রের সম্মতি এবং পারমিশন নিয়ে। সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের কবিগুরুর সুভাষচন্দ্র সম্বন্ধে কটা লেখা একটু পড়ে শোনাব। সেইগুলো আগে পড়বো না আগে? এইবার এই প্রেক্ষাপটে তোমাদের তিনটে ঘটনা বলছি। একটা হচ্ছে 11ই মে রবীন্দ্রনাথ পুরী থেকে ফিরলেন 11ই মে 1939। সুভাষচন্দ্রের সঙ্গে 11ই মে 1939 একটা সাক্ষাৎকার হয়। সেই সাক্ষাৎকারে আর তৃতীয় কোনো ব্যক্তি নেই, মাত্র দুজন, আর ধারে কাছে কেউ নেই। নান ওয়াজ অ্যালাউড টু স্টে ইন বিটুইন। আরেকটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, বল রে। আটকে গেছে? ও, তাহলে উইক আছে। তাহলে আমি যাই হোক, আমি এগিয়ে যাই, কারণ অডিওটা ইম্পর্টেন্ট, ভিডিওটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমি একটু বলে নিই, আমি ছোটো করেই বলে চলে যাও, হ্যাঁ, কারণ আজকে সবই বোধহয় গন্ডগোল আছে, আমি বলে যাই। এবার ইজ দ্য অডিও ওকে? হ্যাঁ, বলে যাই। এইবার আরেকটা মিট হচ্ছে 15ই ডিসেম্বর 1939। কবিগুরুর আসছেন মেদিনীপুরের বিদ্যাসাগরের শতবার্ষিকী তোরণ উদ্বোধনের জন্য। এই যাতায়াতের পথে রবীন্দ্রনাথের যে স্পেশাল যে কোচ, যেটা বোলপুরে স্টে করে স্টেশনে, উনি কোথাও বাইরে এলে সেই কোচেই উনি ওঠেন, যেটা সেলুন, রেলওয়ে সেলুন, স্পেশাল সেলুনে। সেই সেলুনটা হাওড়া স্টেশনে ওয়েট করবে কিছুক্ষণের জন্য ট্রানজিটে। আর সেই সময় সুভাষচন্দ্র আছেন নর্থ বেঙ্গল ট্যুরে। সুভাষচন্দ্র নেমে এলেন নর্থ বেঙ্গল থেকে হাওড়া স্টেশনে, আর রবীন্দ্রনাথ হাওড়া স্টেশনে তার সেলুনে। দুজনের সাক্ষাৎকার হলো 45 মিনিটস। এবং কলকাতা শহরের সাহিত্যিক সমাজের প্রায় অর্ধেক লোক হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। নান ওয়াজ অ্যালাউড টু স্ট্যান্ড ইন বিটুইন কবিগুরু অ্যান্ড সুভাষচন্দ্র। কী কথা হয়েছে পৃথিবীর কেউ জানে না। ইংরেজ পুলিশ দূর থেকে দেখছে, ডেফিনেটলি সাসপিশিয়াস কী কথা হচ্ছে। ইভিন যারা গান্ধী ভক্ত এবং সাহিত্যিক সমাজের যে সমস্ত ব্যক্তিরা বা কংগ্রেসীদের যে কোনো ব্যক্তিরা যারা সুভাষচন্দ্রের সঙ্গে কবিগুরুর তিক্ততা বাড়ানোর চেষ্টা করছে সুভাষচন্দ্রের সম্বন্ধে
রবি ঠাকুরের মাথায় প্রতিনিয়ত পয়জন ঢোকাচ্ছে, তারাও দাঁড়িয়ে আছে। কিন্তু কী কথা হলো কেউ জানে না। রবি ঠাকুরও জানেন কোথায় কোন শত্রু বসে আছে, কি কথা লিক করবে, সুতরাং তিনিও খুব সাবধানী। এমন কিছু কথা আছে যেটা কি রবি ঠাকুর কবিগুরু কি সুভাষচন্দ্র কাউকেই শেয়ার করতে চান না, নো থার্ড পার্সন। আরেকটা ঘটনা একটু বলে যাই। 2 জুলাই 1940 কবিগুরু এসছেন জোড়াসাঁকোতে বোলপুর থেকে। সুভাষচন্দ্র মিট করতে এলেন 2 জুলাই 1940 জোড়াসাঁকোতে মিট হলো। সেখানেও কোনো তৃতীয় ব্যক্তির কোনো স্থান নেই। কি কথা হলো? সুভাষচন্দ্র বেরিয়ে গেলেন এবং ঠিক আফটারনুনে সেই দিনই সুভাষচন্দ্র ভারতবর্ষের মাটিতে লাস্ট অ্যারেস্ট হলেন, প্রিজন সেলে গেলেন। তারপরের ইতিহাস তোমাদের জানা। প্রিজন সেলে অনশন, আমৃত্যু অনশন, সেইখান থেকে রিলিজ, কিন্তু গৃহবন্দী অবস্থা থেকে সুভাষচন্দ্রের অন্তর্ধান জানুয়ারি 41 মিডলে। এবং এই যে জায়গাটা পৃথিবীর মানুষের কাছে এখনও রহস্য, কে কি বলছে, সমস্ত কথাগুলোই মিথ্যে, কীভাবে বেরিয়েছেন এই জায়গাটা এখনও রহস্যাবৃত। এইবার এই জায়গাতে আমি সুভাষচন্দ্রের সম্বন্ধে কিছু কথা যেটা রবীন্দ্রনাথের লেখা থেকে একটু পড়ে শোনাব। প্রথম লেখাটা হচ্ছে, কারণ এটা দুর্ভাগ্য ভারতবর্ষের, বাঙালির দুর্ভাগ্য, এগুলো কিন্তু লেখাগুলো যেহেতু বললাম বিশ্বভারতী চলে গেল পুরোপুরি গান্ধী নেহরু ডাইনাস্টির কন্ট্রোলে, এবং পশ্চিম বঙ্গদেশের সাহিত্যিক সমাজের মেজরিটি সাহিত্যিক সুভাষ বিদ্বেষী। এই লেখাগুলো তাদের লেখায় স্থান পায় না, বা রচনাবলিতেও খুব সম্ভবত এখনও স্থান পায়নি। তবু আমি এইগুলো একটু কয়েকটা জায়গা পড়ে শোনাচ্ছি। একটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে সুভাষচন্দ্রকে উনি আহ্বান করলেন 23 তারিখে 1939 সালের 23 তারিখে, অর্থাৎ তখনও পর্যন্ত উনি কংগ্রেস প্রেসিডেন্ট, তখনও টাসেলটা ফ্লেয়ার আপ করেনি। সেই সময় সুভাষচন্দ্রকে শান্তিনিকেতনে ডেকে সংবর্ধনা দিলেন। তার কটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। কল্যাণীয় সুভাষচন্দ্র, আমাদের যা বলবার কথা 1000 বছর পূর্বে আমাদের ঋষিরা তা বলে গেছেন। যে আগমনী মন্ত্র এখানে শুনলাম, পৃথিবী যাদের আগমন প্রতীক্ষা করে তাদের জন্য, তার অভ্যর্থনা বাণী কতদিন হলো তারা বলে গেছেন। সে পুরাতন হবে না। সমস্ত দেশ যে অভ্যর্থনার ভেতর দিয়ে, সমস্ত দেশে যে অভ্যর্থনার ভেতর দিয়ে তুমি এসেছো, আমাদের দেশ তোমাকে যে আসন দিয়েছে, সেই আসনের বার্তা রয়েছে ঋষিদের সেই পবিত্র বাণীর ভেতরে। তাদের বাণীতে তুমি পেয়েছো তোমার আসন। আমার খুশি হবার একটা কারণ হচ্ছে এই সুযোগে তুমি আমার পরিচয় পাবে। এ কথা শুনে হাসতে পারো, তুমি বলতে পারো আমার পরিচয় তোমার জানা আছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রকৃত কথা নয়। কেননা আমার পরিচয় জানবার গুরুতর বাধা আমাদের দেশে ছিল। আমার আধখানি পরিচয় নিয়ে আমি বাংলাদেশে এসেছি। আমাকে জানে বাণীর সাধক, এখানেই থেমে গেছে। তারপর যে আমার আর কোনো সাধনার দেশ আমাকে আহ্বান করছে, সে খবর পৌঁছতে বিলম্ব হলো। সেটা মনের ভিতর গ্রহণ করতে বাধা হওয়ার কথা। এটা অনেক বড় আছে। এবার আমি তোমাকে রাষ্ট্রনেতারূপে আমি অনেকটা গ্যাপ দিয়ে যাচ্ছি। তোমাকে আমি রাষ্ট্রনেতারূপে স্বীকার করছি মনে মনে। আমার সংকল্প আছে জনতার মধ্যে তোমার সেই বাণী আমি প্রকাশ করব। তুমি বাংলাদেশে রাষ্ট্রীয় অধিপতির আসনে প্রতিষ্ঠিত হয়েছ। অন্য দেশকে আমি জানি না, সেখানে আমার জোর খাটবে না। আমি বাঙালি, বাংলাকে জানি, বাংলার প্রয়োজন অসীম। সেই জন্য তোমাকে যদি আহ্বান করি, স্বীকার করতে হবে। আগামী 3রা ফেব্রুয়ারি কলকাতায় আমি তোমাকে আহ্বান করব রাষ্ট্রিক সম্বন্ধ নিয়ে। এখানে তুমি আমাদের বন্ধু, আমাদিগকে দেখে
আমাদের কার্যভার যদি লাঘব করতে পারো, অবসর হলে আস্তে যেতে হবে। আজকে আমার আনন্দ এই জন্য, রাষ্ট্রীয় ক্ষেত্রে তুমি আশ্রমে ঢোকোনি, সে খুব বড় কথা। এই সীমানার মধ্যে এরূপ অন্যরকম। দেশে যারা অপমানিত তাদের সম্মান দেবার জন্য আয়োজন করেছি এখানে। আমি আবার একটা গ্যাপ দিয়ে চলে যাচ্ছি। মুক্তি ও আনন্দের স্বাদ দিতে চেষ্টা করেছি। এখানে নতুনত্ব আছে। দেশের লোক জিজ্ঞাসা করে কি আমার সিলেবাস, কি পড়ো, কি ব্যাকরণ, কি পরিমাণ পড়া হয়, এগুলি মুখস্থ করতে পারছো কি না, এবং কয়টা বাড়িঘর আছে। সরস্বতীকে টেনে এনে কারারুদ্ধ করবার আয়োজন বিশেষ লোকের ভালো লাগে। এখানে তা দেখতে না পেয়ে তারা দুঃখ করেছে। আমি বলছি, দেশের অন্তরে যে রত্ন আছে, সাধনা আছে, তা তারা শূন্য করে ফেলেছে। কাজ যা করবার তা সম্পূর্ণ হয়নি এখানে। সেটা ইচ্ছাকৃত অপরাধ নয়। সকলের সঙ্গে যুক্ত হতে পারিনি, সামর্থ্য নেই। রাষ্ট্রীয় দিক থেকে তুমি আমার কর্মের পরিচয় নিয়ে যদি তাকে স্বীকার করতে পারো, সুখী হব। 23শে জানুয়ারি 1939। এই প্রেক্ষাপটে বলে রাখি, এই প্রেক্ষাপটে আমি অন্য জায়গায় যেটা পড়েছি সেটা হচ্ছে কি, কবিগুরু চেয়েছিলেন যে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, তারপরে দায়িত্বকে নেবে বিশ্বভারতীর। যদি ওনার ছেলে রথীন্দ্রনাথ বেঁচে আছেন, তিনি পরবর্তীকালের আচার্য। রবীন্দ্রনাথের মনের ইচ্ছে ছিল, এবং আমি কয়েকটা জায়গায় পড়েছি, উনি পরিষ্কার একদম স্পষ্ট করেই সুভাষচন্দ্র বলছেন, সুভাষ তুমি দায়িত্ব নাও বিশ্বভারতীর। কিন্তু সুভাষচন্দ্র বললেন, ওদের ভেতরের যেটা যে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামটাই সব থেকে প্রায়োরিটি, এই প্রায়োরিটির প্রেক্ষাপটে বিশ্বভারতীর দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেটা রবীন্দ্রনাথ খুব ভালো জানতেন, সেজন্য অতিরিক্ত কোনো কথা বলেননি। এবং এই ইঙ্গিতটা তোমরা এই লেখার মধ্যে পাবে, দায়িত্ব নেওয়ার। এবার আসছি আরেকটা লেখা, দেশনায়ক। যে দেশনায়কের ড্রাফটিংয়ের ম্যানুস্ক্রিপ্ট এখনও পড়ে আছে বিশ্বভারতীর আর্কাইভসে। এই বাংলায় হাতের লেখা নিজের কাটাকুটি করা তার যেমন হয়, ড্রাফটিং করা, কারেকশন করা, এবং ইংরেজিতে কনভার্সন, তার ট্রান্সলেশন, তার কাটাকুটি, এগুলো সব পড়ে আছে। এটা বিশ্বভারতী, জানি না রিসেন্টলি এটা তার বিশ্বভারতীর রবীন্দ্র রচনাগুলির মধ্যে এনেছে কিনা। এবার এই লেখাটাও আমি একটু পড়ে শোনাচ্ছি। এটা উনি ড্রাফটিং করেছিলেন, এটা মাঘ 1345। আপনারা ইংরেজিটা ওই একদম ওই সময়ই একদম দেশনায়কের ওই সময়ই। কিন্তু ওনার মনের ইচ্ছে ছিল কলকাতা একটা বড় প্রোগ্রাম করে, মিটিং করে সুভাষচন্দ্রকে দেশনায়কের বর্ণনা দেবেন। কিন্তু একটা জিনিস বলে রাখি, ওই সময় সুভাষচন্দ্রের বিরুদ্ধে এত কলঙ্ক রটানো হয়েছে, এত অ্যান্টাগনিজম, এবং রবীন্দ্রনাথের কাছে কংগ্রেসের লোকেরা বিশ্বভারতীতে গিয়েছে এবং সেখানে প্রয়োজন করেছে, তাকে বারণ করেছে এ সমস্ত করতে। এই সমস্ত ইভিন রবীন্দ্রনাথকে যখন সুভাষচন্দ্র আনছেন মহাজ্যোতি সদনের দ্বারোদ্ঘাটন করার জন্য, মানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে, সেই মিটিংয়ে সুভাষচন্দ্রের আহ্বানে সাড়া না দেওয়ার জন্যে কংগ্রেস থেকে সুভাষ বিরোধী লোকেরা বোলপুরে গিয়েছে তার মাথার মধ্যে পয়জন ঢোকানোর জন্যে। হাওড়া স্টেশনে পৌঁছে গেছে বাগড়া দেওয়ার জন্য, যাতে তিনি আসেন। তা সত্ত্বেও কিন্তু কবিগুরু এসছেন, এবং কবিগুরু নিজে মহাজ্যোতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। কারণ মহাজ্যোতি সদনের নামটা কবিগুরুই দিয়েছেন মহাজ্যোতি সদনের। এবং সেই প্রেক্ষাপটে যে বক্তৃতাটা, সেটাও একটা বড় বক্তৃতা। সেটা দিয়েছেন 19শে অগাস্ট 1939। তখন সুভাষচন্দ্র আর কংগ্রেসে নেই। এইবার তার আগে আমি দেশনায়কের যে ড্রাফটিংটা, বন্দনাটা, যে দুর্ভাগ্য উনি মিটিং করতে পারলেন না বিরোধীদের চাপে এবং খুব পয়জনাস, মানে অ্যাডভার্স সিচুয়েশনে, সেই লেখাটা থেকে কয়েকটা লাইন আমি কোট করছি। সুভাষচন্দ্র, দেশনায়ক বন্দনা। সুভাষচন্দ্র, বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। গীতায় বলেন, সুকৃতের রক্ষা, দুষ্কৃতির বিনাশের জন্য রক্ষাকর্তা বারংবার আবির্ভূত হন। দুর্গতির জালে রাষ্ট্র যখন জড়িত হয়,
তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক। বাঙালি কবি আমি আবার পড়ছি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। গীতায় বলেন সুকৃতের রক্ষা, দুষ্কৃতের বিনাশের জন্য রক্ষাকর্তা বারংবার আবির্ভূত হন। দুর্গতির জারে রাষ্ট্র যখন জড়িত হয় তখনই পীড়িত দেশের অন্তর্বেদনায় প্রেরণায় আবির্ভূত হন দেশের অধিনায়ক। আমি গ্যাপ দিচ্ছি একটা। সুভাষচন্দ্র, তোমার রাষ্ট্রিক সাধনার আরম্ভক্ষণে তোমাকে দূর থেকে দেখেছি। সেই আলো আধারের অস্পষ্ট লগ্নে তোমার সম্বন্ধে কঠিন সন্দেহ জেগেছে মনে। তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে দ্বিধা অনুভব করেছি। কখনো কখনো দেখেছি তোমার ভ্রম, তোমার দুর্বলতা, তা নিয়ে মন পীড়িত হয়েছে। আজ তুমি যে আলোকে প্রকাশিত তাতে সংশয়ের আবিলতা আর নেই। মধ্যদিনে তোমার পরিচয় সুস্পষ্ট, বহু অভিজ্ঞতায় আত্মসাৎ করেছ তোমার জীবন। কর্তব্যক্ষেত্রে দেখলাম তোমার যে পরিণতি, তার থেকে পেয়েছি তোমার প্রবল জীবনী শক্তির প্রমাণ। এই শক্তির কঠিন পরীক্ষা হয়েছে কারাদুঃখে, নির্বাসনে, দুঃসাধ্য রোগের আক্রমণে। কিছুতে তোমাকে অভিভূত করেনি। তোমার চিত্তকে করেছে প্রসারিত, তোমার দৃষ্টিকে নিয়ে গেছে দেশের সীমা অতিক্রম করে ইতিহাসের দূর ও বিস্তৃত ক্ষেত্রে। দুঃখকে তুমি করে তুলেছ সুযোগ, বিঘ্নকে করেছ সোপান। সে সম্ভব হয়েছে যেহেতু কোনো পরাভবকে তুমি একান্ত সত্য বলে মানোনি। তোমার এই চরিত্র শক্তি বাংলাদেশের অন্তরের মধ্যে সঞ্চারিত করে দেবার প্রয়োজন সকলের চেয়ে গুরুতর। আমি আর সবটা পড়ছি না, কারণ তোমরা একটু পড়ে নাও। আমি একদম শেষে, এটা 4 পাতা, একদম এত বড় পড়তে গেলে তোমাদের ধৈর্য চলে যাবে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, ভিজুয়াল যদি না হয় আমার দুঃখ পাওয়ার কিছু নেই, অডিওটা পাচ্ছ কিনা। এবং আমি দ্রুত চলে যাচ্ছি, আরও অনেকগুলো। আমি আজকে আমার কোনো কথাই বলবো না, শুধু ওনার কম্পোজিশনসগুলো আমি আজ রিড আউট করে যাব। আচ্ছা, তারপরে আশীর্বাদ করে বিদায় নেব এই জেনে যে দেশের দুঃখকে তুমি তোমার আপন দুঃখ করেছ। দেশের সার্থক মুক্তি অগ্রসর হয়ে আসছে তোমার চরম পুরস্কার বহন করে। মাঘ 1345, একদম ওই সমসাময়িক লেখা। তারপর মহাজির সালনে এসে ওনার যে বক্তৃতা, এটা আমি আর কোট করছি না, ওইটা উনি অনেক সবার বাধা সত্ত্বেও উনি কিন্তু এলেন এবং মহাজির সালনে দ্বারোদ্ঘাটন করলেন 19 আগস্ট 1939। এবং তার সে নিয়ে যে বক্তব্যটা আছে, সেটা লাস্ট উনি যে কবিতাটা উনি আবার সেই বঙ্গভঙ্গের সময় যে কবিতা লিখেছিলেন, সেই কবিতা দিয়েই কিন্তু ওনার মহাজির সালনের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্পিচটা শেষ করেছিলেন। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক হে ভগবান। এটা এবং বাঙালির যে কাঁকড়া চরিত্রকে ভীষণ বিদ্রুপ করেছেন। কাঁকড়া নিজেদের মধ্যে এরা বেশি আলোচনা করে, সমালোচনা করে, বেশি কাজ করে না। অন্য লোকের যারা কাজের লোক তাদেরকে সমালোচনা করে, ইনি অনেক কথা বলেছেন। আমি এটা রাখছি। এবার আসছি যেটা হচ্ছে তোমাদের, আমি এটা নিয়ে আগেও আলোচনা, বদনাম। এই বদনাম কতক্ষণ হলো তোমাদের? সরি, আমি বোধহয় মিনিট 20 হয়েছে বোধহয়, সরি। ঠিক আছে, আমি খুব দ্রুত গতিতে এগিয়ে, তোমাদের আমি সময় নষ্ট করব না। বদনাম, এই বদনাম মনে রেখো। বদনাম ছোট গল্পটা, এটা ছোট গল্প। এটা রবীন্দ্রনাথের জীবনের লাস্ট ছোট গল্প, দ্য লাস্ট শর্ট স্টোরি বাই কবিগুরু। লাস্ট, এবং সিগনিফিক্যান্ট কতগুলো কারণে, ভীষণ সিগনিফিক্যান্ট। আমি এই জায়গাটা বলি, মনে রেখো সিগনিফিক্যান্ট। এই যে ছোট গল্পের একদিনে রচনা হয়নি, তখন উনি সিক বেডে, আমি পরে ওগুলো পড়ে শোনাচ্ছি কোন প্রেক্ষাপটে। একদম এটা পাবলিশড হয়ে গেছে তোমার, একদম সুভাষচন্দ্র চলে গেছেন জানুয়ারি মিডল 1941। আর এই কম্পোজিশন কমপ্লিট হয়ে, তার একদম কমপ্লিট কম্পোজিশন পাবলিশড হয়ে গেছে জুন 1941।
একদম ওই সালেই। এটাই যে ওনার জীবনের শেষ ছোট গল্প, লাস্ট শর্ট স্টোরি। এই শর্ট স্টোরির 3টে মেইন চরিত্র। বিজয়বাবু পুলিশ অফিসার, কলকাতার পুলিশ অফিসার। অনিল মিত্তির, বিপ্লবী অনিল মিত্তির, লুকোচুরি খেলছেন, একদম ব্রিটিশের পুলিশকে মানে ঘোল খাওয়াচ্ছেন, ঘুরে সবার চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর সৌদামিনী, নায়িকা সৌদামিনী, নারী, বিজয়বাবুর স্ত্রী, মানে পুলিশ অফিসারের স্ত্রী। উনি খুব গোপনে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত, বিপ্লবী কাজকর্ম এবং বিপ্লবীদের সাহায্য করছেন, এই চরিত্র। বুঝলো? আমি কটা লাইন পড়ছি এবার দেখবে এই যে ছোট গল্পে বিপ্লবী অনিল মিত্তির পুলিশকে এক নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারছে না, এবং শেষে এই গল্পের শেষে বিপ্লবী অনিল মিত্রের ভারতবর্ষ থেকে বেরিয়ে যাচ্ছে, একদম ইন দ্য ওয়ে টুয়ার্ডস দ্য আফগানিস্তান, এবং তার কণ্ঠে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান কি সিগনিফিক্যান্স এটা আমি একটু বলে রাখি, মনে রেখো। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এরকম দেখবে তুমি, সাহিত্যিকরা তাদের জীবিতকালে তাদের লেখার মধ্যে অনেক সত্যি কথা বলতে চেয়েছে, কিন্তু ফর সিকিউরিটি of their writings, of their society, or for their life self, বিভিন্ন কারণে তারা ল্যাঙ্গুয়েজের কভারের মধ্যে, ইনডিরেক্ট ল্যাঙ্গুয়েজে সত্যের ইঙ্গিতগুলো দিয়ে রেখেছেন, সত্যের ইঙ্গিতগুলো দিয়ে রেখেছেন। যেমন অনেকে বলেন, যেমন আমাকে অনেকবার অনেকে প্রশ্ন করতো যে রবীন্দ্রনাথের যেমন বঙ্কিমচন্দ্রের লেখার উপন্যাসগুলো কি কাল্পনিক সব? পুরোপুরি কাল্পনিক নয়, সমস্ত ক্যারেক্টার্সের হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং সাহিত্যিকের সবসময় অধিকার আছে তার কল্পনাকে অ্যাড করার। রামায়ণ মহাভারত লোকে বলে কি সমস্ত মহা উপন্যাস ও মুক্তমুখ, আমি মানি না। আমি বলি এই সমস্ত কিছুর পেছনে হিস্টোরিক কম্পোনেন্টস আছে। মহাকবিরা সবসময় তার নিজের কল্পনা অ্যাড করবে, কিন্তু হিস্টোরিক কম্পোনেন্টস ইজ দেয়ার। সবসময় একটা মহাকবি হোক আর কবি হোক একদম ফ্রম ভ্যাকুয়াম কল্পনা আসতে পারে না। অলওয়েজ দেয়ার ইজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড সাম রিয়েলিটি, সাম রিয়েল ক্যারেক্টার্স, সেইখান থেকে ইম্পেটাসটা আছে, ইনগ্রেডিয়েন্টসগুলো আসে, তারপরে কল্পনা অ্যাড হয়। এই বদনাম চরিত্রও তাই, এর মধ্যে ইতিহাসের একটা পোর্শন লুকিয়ে আছে। যেমন রেনেসার যুগে ইটালিতে যে এত শিল্পকলা বেরোলো, এত পেন্টিংস, সেই রেনেসার যুগেও কিন্তু আজ থেকে 400 বছর আগেও 500 বছর আগেও কিন্তু ওখানে খ্রিশ্চানিটির ভীষণ শক্তি, ভীষণ তেজ। সেই সময়ে বাইবেলের লেখার ইতিহাসে পেছনে যে ইতিহাস, সত্যিকারের ইতিহাসের যিশুকে তুলে ধরার মতো সাহস কিন্তু কারো হয়নি। কারণ ইতিহাসের যিশুকে তুলে আনলে সেটা হবে বাইবেলের যিশুর বিরুদ্ধে, ভ্যাটিকানের স্বার্থের বিরুদ্ধে। তাই প্রচুর পেন্টিংস আছে যেখানে বাইবেল এবং যিশুর জীবনের রিয়েল ইভেন্টসগুলো লুকোনো আছে, লেয়ার্সগুলো খুললেই পাওয়া যাবে। ঠিক এই ছোট গল্পটা খুললে, আমি একটা আবার বলে রাখি, সুভাষচন্দ্রের যে এখান থেকে অন্তর্ধানের যে ইতিহাসটা আজও লেখা হয়নি, সেই তার কিছু কম্পোনেন্টস পাবে তোমরা। এই জায়গায় আসছি, পড়তে শুরু করছি, একদম 8-9 পাতা। এটা পড়া সম্ভব নয়, এটা প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো, এটা রচনাবলীর মধ্যেই আছে। এটা গল্পগুচ্ছের একদম প্রথম ছোট গল্প। এটা অনেকবার বেরিয়েছে বিভিন্ন খণ্ডে। এটা হচ্ছে যেটা শতবর্ষ, যেটা খণ্ড যেটা বেরিয়েছিল 16 ভলিউমে বেরিয়েছিল, চতুর্দশ খণ্ডের এটা খণ্ডে এটা আছে। আবার বিশ্বভারতীর নিজস্ব যেটা পাবলিকেশন, যেটা 29 খণ্ডে, সেখানে নিশ্চয়ই অন্য ভলিউমে আছে। আপনারা প্লিজ গল্পগুচ্ছের প্রথম ছোট গল্প যেটা বদনাম, আমি কয়েক লাইন পড়ে আমি থেমে যাব। ক্রিং 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 সাইকেলের আওয়াজ, সদর দরজা থেকে কাছে লাফ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু। গায়ে ছাঁটা কর্তা, কোমরে কোমর বন্ধ, হাফ প্যান্ট পরা,
চলতে কেজো লোকটির দাপট, চলনে কেজো লোকটির দাপট। দরজায় কড়ানাড়া দিতেই গিন্নি এসে খুলে দিলেন। ইন্সপেক্টর ঘরে ঢুকতে না ঢুকতেই ঝংকার দিয়ে উঠলেন, এমন করে তো আর পারি নে, রাত্রির পর রাত্রির খাবার আগলে রাখি, তুমি কত চোর ডাকাত ধরলে, সাধু সজ্জনদেরও বাদ দিলে না, আর ওই একটা লোক অনিল মিত্রের পেছন পেছন তাড়া করে বেড়াচ্ছ। সে থেকে তোমার সামনে নাকের ডগায়, নাকের উপর বুড়ো আঙুল নাড়া দিয়ে কোথায় দৌড় মেরে তার ঠিকানা নেই। দেশশুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন, এ যেন সার্কাসের খেলা হচ্ছে। ইন্সপেক্টর বললেন, তোমার উপরে ওর নেক নজর আছে, কি ভাগ্যিস। ইন্সপেক্টর বললেন, আমার উপরে ওর নেক নজর আছে, কি ভাগ্যিস। ও বলে খালাস আসামি বটে, তবু পুলিশে না রিপোর্ট করে কোথাও যাবার হুকুম নেই। তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল, ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না, সভার কাজ সেরেই আমি ফিরে আসছি। কোথায় সভা তার কোনো সন্ধান নেই, পুলিশ ও যেন ভেলকি খেলছে। স্ত্রী সৌদামণি বললে, শোনো তবে আজ রাত্রিরেই খবর দিই, শুনলে তোমার তাক লেগে যাবে। লোকটার কি আস্পর্ধা, কি বুকের পাটা। রাত্রির তখন 2টো, আমি তোমার খাবার আগলে বসে আছি, একটু ঝিমুনি এসেছে, হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত। আমাকে প্রণাম করে বললে, দিদি আজ ভাইফোঁটার দিন, মনে আছে? ফোঁটা নিতে এসেছি। আমার আপন দিদি এখন চট্টগ্রামে কী সব চক্রান্ত করছে, কিন্তু ফোঁটা আমি চাই, ছাড়ব না, এই বসলুম। সত্যি কথা তোমাকে বলবো, বললে দিদি আজ 3 দিন কোনো মতে আধপেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরছি। আজ তোমার হাতের ফোঁটা, তোমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধাও হব। এইভাবে এই ছোট গল্পটা শুরু হচ্ছে। প্লিজ আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, পড়েছি তো অভিষেক, ব্যাস। আমি এবার তাহলে আমি স্কিপ করে যাচ্ছি। এবার ফার্স্ট পার্ট, এবার সেকেন্ড পার্টে সদু মানে হচ্ছে যে সৌদামিনীর সদু বলি, এই সদু। এবার আরেকটা ইঙ্গিত হচ্ছে এই গল্পের অনেকগুলো কম্পোনেন্ট আছে। রবীন্দ্রনাথ এই গল্পের মধ্যে নারী ফ্রিডম এটাও শো করিয়েছেন, এবং বিপ্লবীদের সাথে গোপন যোগাযোগ, তারা ভারতবর্ষে বিপ্লব কমতে সাহায্য করছে, এই ক্যারেক্টারটাকে উনি বিল্ড আপ করেছেন। এবার আমি এটা সবাইকে অনুরোধ, অনেকে নিশ্চয়ই পড়েছে, আমি লাস্টে একদম চলে যাচ্ছি। আমি এই জায়গাটা চলে যাচ্ছি, এইবার লাস্টে আমি চলে যাচ্ছি। এটা অনেকটা, প্লিজ আপনারা আরেকবার পড়বেন, তাহলে আরও অনেক মিনিংসগুলো আর লেয়ার্সগুলো খুলে আসবে। সদুর কথায় বাধা দিয়ে অনিল বলে উঠল, বিজয়বাবু আজ আমি ধরা দেব বলেই স্থির করে এসেছিল। আমার আর কোনো ভাবনা নেই, আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি সদুর কথায় ভড়কাবেন না। ও একটি অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের দেশে, একেবারে খাপছাড়া সমাজে। খুব ভালো করেই চিনেছি আমি ওকে, চিনি বলেই আপনাকে বলছি ও নিষ্কলঙ্ক। যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই, আছে কেবল আপনাকে জলাঞ্জলি দেওয়ার। বিশ্ব সংসারের লোক সদু সম্বন্ধে কিছু জানবে না, আপনার কোনো ভয় নেই। ওকে নিয়ে আপনি মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ি ফিরুন, আর আমি অন্য দিক থেকে পুলিশের হাতে এখনই ধরা দিচ্ছি। এই সঙ্গে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। রবি ঠাকুরের একটা গান আমার কণ্ঠস্থ, আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি আমার আছে, তোদের আছে? হঠাৎ গেয়ে উঠল বিদেশি গলায়, মন্দিরের ভিত থরথর করে কেঁপে উঠল গলার জোরে। অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবু। সেই গান অনেকবার গেয়েছি, আবার গাইব, আর তারপরে চলবো আফগানিস্তানের রাস্তা দিয়ে, যেমন করে হোক পথ করে নেব। আপনাদের সঙ্গে আমার কথা রইল। আর 15 দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে, অনিল বিপ্লবী পলাতক। আজ প্রণাম হই। হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল।
টর্চটি মাটিতে পড়ে গেল, এইভাবে ছোট গল্পটা শেষ হচ্ছে। ঠিক দেখো 15 দিন পরে খবর বেরোবে, আর এক্স্যাক্টলি তাই। মানে ভালো করে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করো, তোমরা যোগ বিয়োগ করো, তোমরা যোগ বিয়োগ করো, একদম হিসেব করে দেখো। আমি হিসেবটা করে বোধহয় একদিন ফেসবুকে লিখেছিলাম, ডেট অফ ফার্স্ট পাবলিকেশন অফ দ্য নিউজ অফ যেটা সুভাষচন্দ্রের অন্তর্ধানের যে নিউজটা যেদিন ফার্স্ট পাবলিশ হলো খবরের কাগজগুলোতে, তার সঙ্গে তোমরা একদম হিসেব করো, হিসেব করো, হিসেব করে দেখবে যেদিন হিসেবটা করলেই হিসেব মিলে যাবে, একদম এই 15 দিনের হিসেবটা মিলবে। এবং আমি অন্য ডকুমেন্টস থেকে দেখিয়েছিলাম পরবর্তীকালের সুভাষচন্দ্রের এসকেপটা একদম একদম ওই যে কে কি বলে না, নাকি 16th কোনো হিসেব মিলছে না, ওদের সমস্ত কথাই মিথ্যা, সাজানো, কোনো করবোরেটিভ ডকুমেন্টস নেই, বরং যে এভিডেন্সগুলো এসে গেছে পরবর্তীকালে তাতে দেখতে পাচ্ছি একদম 12 তারিখের পরে আমরা তার কোনো ট্রেস পাচ্ছি না এলগিন রোডে, এবং ফার্স্ট নিউজ ফ্ল্যাশ করছে যে একদম 26 তারিখে, একদম গ্যাপ। আচ্ছা, এবার আসছি আমি আসছি এবার একটা জায়গায় আসছি, আমি ছোট করে তোমাদের ইঙ্গিত দিই। সেটা হচ্ছে আমার নেতাজি সুভাষচন্দ্র ফার্স্ট ভলিউমের 2nd এডিশনের একটা মহাকালের ডায়েরি থেকে একটা পোর্শন আছে, পেজ নাম্বার 150। তোমরা এখান থেকে কিছু ইঙ্গিত পাবে। সেটা হচ্ছে এই কথাটা মহাকাল বলছেন তার অনুচরদের এগেনস্টে, তারা তাদের ডায়েরিতে লিখেছে। এই ডায়েরিগুলো অনেকগুলোই জিএমসিআই এক্সিবিট, সেই এক্সিবিটগুলোর একটা ডায়েরির পেজ নাম্বার 23 নোটসগুলো নেওয়া হয়েছে 5 মে 1973। মহাকালের কথা, শেষ দেখা আমার কবিগুরুর সঙ্গে গভীর রাত্রিতে, কেউ জানে না। আমার রওনা হওয়ার শেষ পাথে আশীর্বাদ তিনিই পাঠান। আদর্শহীন জীবন, আদর্শহীন পৃথিবী, এর কোনো দাম আছে? অর্থাৎ আদর্শহীন জীবন, আদর্শহীন পৃথিবীতে, মানে অ্যাকচুয়ালি আদর্শহীন জীবন আর আদর্শহীন পৃথিবীতে এর কোনো দাম আছে? তোমরা কোনো দাম দিয়েছ? এবার আমি আসছি একদম, আমি আর রবীন্দ্রনাথের এবার আসছি আমি তোমাদের, এবার আরেকটা জায়গাতে আসছি আমি। এবার রবীন্দ্রনাথের এই যে ছোট গল্পটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি। বদনামের এই বদনাম রবীন্দ্রনাথের জীবনের লাস্ট শর্ট স্টোরি, এ নিয়ে প্রচুর ব্যাখ্যা আছে, প্রচুর নোটস আছে, ভলিউমসও হয়ে গেছে। আমি হাতে এই মুহূর্তে অনুত্তম ভট্টাচার্যের 6th ভলিউম রবীন্দ্র রচনাবিধানের উনি সমস্ত রবীন্দ্রর সাহিত্যের তার সমস্ত রাইটিংসের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, বা তার কি ডকুমেন্টস আছে, কোন প্রেক্ষাপটে কেন লিখেছেন, কিভাবে লেখাটা বেরিয়েছে। বদনামের উপরে প্রায় 10 পাতা একটা আছে। আমি সব লেখাগুলো একটু জায়গা পড়ছি। আমি বদনামটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল। 15ই মে থেকে 22শে মে, এই বদনাম কিন্তু একদিনে লেখা হয়নি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লেখা হয়েছে, খাপছা হয়ে পড়েছিল। ওনার যেমন লেখার স্টাইল, কম্পাইল করা হয়েছে। তখন অসুস্থ ছিল, নিজে হাতে কিচ্ছু লিখতে পারতেন না, ভীষণ অসুস্থ। এই লেখাটা হচ্ছে যে একদম শান্তিনিকেতনে পুত্রবধূ প্রতিমা দেবী, মনে রাখবেন সুভাষচন্দ্র যখন চলে গেলেন, যখন 26শে জানুয়ারি যখন ফ্ল্যাশ হয়ে গেল, ওয়ার্ল্ড নিউজ হলো, তারপরে দেখবেন শরৎচন্দ্রের কাছ থেকে অনেকগুলো টেলিগ্রাম গেছিল রবীন্দ্রনাথের কাছে, আর রবীন্দ্রনাথের কাছ থেকেও শরৎ বসুর কাছে অনেকগুলো টেলিগ্রাম এসেছে তার অ্যাংজাইটির।
কারণ তাকে অভিনয়গুলো করতে হবে। হ্যাঁ, এবার এই যে দেখো, অনুলেখককে পুত্রবধূ প্রতিমা দেবী কর্তৃক অনুলিখিত, প্রবাসী পত্রিকায় প্রকাশিত, প্রবাসী রমানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকায় প্রকাশিত। আর সমকালীন পিরিয়ডটা আমি ব্যাকগ্রাউন্ডটা বলেছি আমি। এবার রানীচন্দ্রও তার নোট দিয়েছে এবং পুত্রবধূরও নোটস আছে, রানীচন্দ্রও নোটস আছে। একটু পড়ে রাখি, একটু একদম রোগশয্যায় পড়লেও উনি লিখলেন অনুলিখন। এটা বদনাম গল্পটি, সদুকে নিয়ে বদনাম গল্পটি যে লিখলেন, সে সময় ছিল তার এক ভাব। তখন তিনি রোগশয্যা থেকে উনি জাস্ট বলতেন, ওরা অনুলেখন অনেকে মিলে লিখেছে, নোটস নিয়েছে, পরে কম্পাইল করেছে। এবং তারপর রমানন্দ চট্টোপাধ্যায়ের পত্রিকায়, এবং এই পত্রিকা উনি পাঠিয়েছেন এবং রমানন্দবাবুকে লিখে পাঠিয়েছেন চিঠিতে যে আমি এই সুস্থ শরীরে আমি ফাইনাল ড্রাফট করতে পারবো না, তুমি দায়িত্ব অ্যাজ এডিটার, তুমি কাটছাট করে যেখানটা মনে হবে খুব সেন্সিটিভ এরিয়া, এটা বাদ দেওয়ার অধিকার তোমার আছে। আর এদিকে রমানন্দবাবুর ভয় হচ্ছে যে রবি ঠাকুরের লেখার উপরে সে সম্পাদনা করবে, কাটছাট করবে, তার সে মুরুদ কোথায়, তার এই ভয়। ফলে কয়েক মাস লেখাটা পড়েছিল, এর মাঝে অনেক লেখালেখি হয়েছে, চিঠিপত্র। তারপর রবি ঠাকুর বললেন, আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছি। তারপর সাহস করে উনি জিনিসটা ছাপলেন এবং সেটা ছাপা হয়ে গেল, তোমার বললাম জুনেই ছাপা হয়ে গেল সেটা পুরো লেখাটা। এবার এই লেখার সম্বন্ধে অনেকগুলো নোটস আছে, এই ছোট গল্পের অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে এইখানে এই বদনাম গল্পটি, এই অনিল চরিত্র, অনিল বিপ্লবী হচ্ছে সুভাষচন্দ্রের ছায়াপাত। হ্যাঁ, জ্যোতির্ময় ঘোষের এটা কথাশিল্পী রবীন্দ্রনাথের যে ভলিউম, সেখান থেকে আমি কোট করলাম। এইবার এইটা তোমাদের এটা নিজস্ব ব্যাপার, তোমরা কিভাবে এটা নেবে এই ছোট গল্পটাকে। এবার আমি আসছি আমি ওনার জীবনের শেষ কবিতা এবং গান। আমি কতক্ষণ হয়ে গেল তোমাদের, আমি আশা করি মিনিট 10-এর মধ্যে শেষ করে দিতে পারবো। হ্যাঁ, আমার মনে হয়েছে ওখানে যদি হয় 20-30, বোধহয় 45 মিনিটস হয়ে গেছে বোধহয়। আমি এবার আসছি এবার শেষ জীবনের যেটা ওনার, আমি একটু আগে লিখেছি আমি তোমাদের, ওনার জীবনের শেষ গান এবং ছোট গল্প। ওনার জীবনের এবার মুশকিলটা হচ্ছে, উনি তো শেষ জীবন নিজে হাতে কিছু লেখেননি, সব লেখাই তো অনুলেখন, অথবা উনি অসুস্থ শরীরে কি হচ্ছে ওখানে বোলপুরে, অথবা একদম শেষ দিনগুলোতে উনি জোড়াসাঁকোতে মুখে উনি তো অনর্গল কম্পোজ করে গেছেন মুখে, সেগুলো তো সবাই পাশ থেকে নোট নিয়েছে। এবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোনটা শেষ গান, কোনটা শেষ কবিতা, এটা বলা খুব মুশকিল। তবুও মোটামুটি ওনার শেষ লাস্ট আর্টিকেল, যেমন বললাম লাস্ট শর্ট স্টোরি ইজ দ্য বদনাম, লাস্ট আর্টিকেল হচ্ছে সভ্যতার সংকট, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সভ্যতার সংকট। আর লাস্ট সং, মানে পোয়েম প্লাস পোয়েম টার্ন ইন্টু সং ইজ ওই মহামানব আসে। আর অনেকের মতে না, 25শে বৈশাখ কবিতাটা ওটাই হচ্ছে ওনার লাস্ট পোয়েম টার্ন সং। কিন্তু খুব ভালো করে পড়ে দেখলাম আমি, আমার হাতে এখন এই মুহূর্তে আছে রবীন্দ্রসঙ্গীত শান্তিদেব ঘোষের বইটা, এতে দেখতে পাচ্ছি উনি লিখেছেন পরিষ্কার যে 25শে বৈশাখ এইটা হচ্ছে আগেই লেখা হয়েছিল, এটা উনি রিমেক করলেন, রিসেপ দিলেন 25শে বৈশাখ এই কবিতাটা, আবার এটাকে গানেরও রূপ দিলেন ওনার জীবনের শেষ যে জন্মদিন 25শে বৈশাখ পালনের এই ফাংশনের জন্য। এবার আমি ওই মহানব আসে এটা হচ্ছে ফ্রেশ রিটিন পোয়েম
টার্ন ইন্টু সং। এইটার একটু প্রেক্ষাপট তোমাদের বলে শোনাচ্ছি। দেখো এখানে ওই মহামানব আসেটার এই লেখাটার পেছনেও অনেকের সন্দেহ করেন ওই মহামানব আসে, এখানেও বোধহয় সুভাষচন্দ্র নেতাজির ছায়া আছে। যাই হোক, আমি অসুস্থ শরীরে অভিনয় এবং নাচ গানের মহড়ায় তিনি যোগ দিতে পারতেন না, কিন্তু মন তার সবসময় থাকতো সেই দিকে। তার 47 সালের পৌষ মাসে সাপমোচন অভিনীত হলো। সে অসুস্থতার মধ্যে নাটকের অদল বদল করে নতুন কথা বসিয়ে গান রচনা করে তবে নিশ্চিন্ত হলেন। আমি গ্যাপ দিয়ে চলে যাচ্ছি। আমি একদম ওই ভলিউমটা রবীন্দ্র জীবনের শেষ বৎসর, রবীন্দ্র সঙ্গীত শান্তিদেব ঘোষের, আমি পেজ নাম্বার 223 থেকে পড়তে শুরু করছি। আচ্ছা, এবার 1348 সালের নববর্ষে আমরা নাচ গান ইত্যাদির আয়োজনে ব্যস্ত। এই প্রেক্ষাপটে লিখলেন সভ্যতার সংকট, তাও নিজে হাতে নয়, এটা হচ্ছে রবীন্দ্রনাথ মুখে বলে গেলেন। ওনার সেক্রেটারি অমিয়বাবুকে ডেকে পাঠালেন এবং তাকেই উনি ব্রিফ করলেন, নোটস নিতে বললেন। সেইভাবে এবার লিখলেন, কিন্তু তার সেক্রেটারি অমিয় চক্রবর্তী। অসুস্থ শরীরে নিজের হাতের লেখা নয় কিন্তু এটা। আবার আমার মনে হয় তিনি, আচ্ছা এবার আসছি আমি শেষ, এবার আমি শান্তিবাবু লেখাতে আসছি। আমি মনে ভাবলুম গুরুদেব লিখে দেশকে নববর্ষের বাণী পাঠাচ্ছেন, অথচ গানে কোনো বাণী দেবেন না, তা তো হতে পারে না। পরের দিন গেয়ে বললাম, নববর্ষের প্রভাতে বৈতালিকের জন্য একটা গান রচনা করতে কি আপনার কষ্ট হবে? প্রথমে আপত্তি করলেন, কিন্তু আমার আগ্রহ দেখে তা বন্ধ রাখতে পারলেন না। বললেন, সৌম্য আমাকে বলেছে মানবের জয়গান গেয়ে একটা কবিতা লিখতে। সে বলে আমি যন্ত্রের জয়গান গেয়েছি, মানবের জয়গান করিনি। তাই একটা কবিতা রচনা করেছি, সেটাই হবে কবিতা রচনা করেছি, ফ্রেশ রচনা, সেটাই হবে নববর্ষের গান। কাছে ছিলেন শ্রীযুক্ত মৈত্রী দেবী। তিনি গুরুদেবের খাতা খুলে কবিতাটির কপি করে আমাকে দিলেন। কবিতাটি ছিল বড়, খুবই বড়। দেখে ভাবলাম এত বড় কবিতার সুর রচনা করতে বলা মানে তাকে কষ্ট দেওয়া। সুর দেবার একটি চেষ্টা করে সেদিন আর পারলেন না, বললেন কালকে হবে। মানে এত অসুস্থ উনি একদম উনি ঘেমে যাচ্ছিলেন, মানে একটু বসলেই ঘেমে যাচ্ছিলেন, কথা বললেই ঘেমে যাচ্ছিলেন, শুয়ে পড়লেন। বললেন পরের দিন এই কবিতাটি সংক্ষেপ করতে করতে শেষ পর্যন্ত বর্তমানে ওই মহানবাসী গানটির যে আকারে আছে সেই আকারে তাকে পেলাম। এই গানটির আরম্ভের রূপ দুটি আমি যেভাবে পেয়েছিলাম এখানে তা তুলে দিচ্ছি। ওই মহানব আসে, দিকে 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 দিগন্তে রোমাঞ্চ লাগে, সারা ধরনীর ঘাসে ঘাসে, আজিকে বাতাসে ঘোষণা উঠিল, মহাজন্মের লগ্ন, অমাবস্যার নিবিড় আধারে আকাশ আজিকে মগ্ন। ওই হলো উড্ডিন, থরথর করি ধরণী যখন কাঁপিয়া উঠিল ত্রাসে, উঠিয়াছে রব মাভই মাভই, মহামানব আসে, মন্ত্রমুগ্ধ যন্ত্রের দল তার চরণের কাছে, মহামানব আসে, তিমির ভেদিয়া বিজয় পতাকা উড্ডিন মহাকাশে, কোথায় বাজিল শঙ্খ, কোথায় বাজিল ডঙ্ক, জয় মানবের জয় মানবের, বাজে কণ্ঠে অসংখ্য, ওই মহামানব আসে, আসে রে ওই মহামানব আসে, দিকে দিগন্ত রোমাঞ্চ লাগিল, ধরণীর ঘাসে ঘাসে, বাতাসে বাতাসে ঘোষণা উঠিল, এলো মহাজন্মেরও লগ্ন, আকাশ আজিকে মগ্ন, মৃত্যুর বাহন দানব পক্ষী, পক্ষ হয়েছে আজ ভগ্ন, এলো শুভ জন্মের দিন। এইভাবে আরও আছে। এইটা আমি এবার এইটা নিয়ে হয়তো যারা, আমি প্রথমেই নিজে কনফিউশন ছিলাম যে কোনটাকে বলবো শেষ গান, 25শে বৈশাখ, কিন্তু 25শে বৈশাখ দেখলাম ওটা বহু আগেই কম্পোজড হয়েছিল। উনি ওটাকে রিসেপ দিলেন, রিমেক করলেন, নতুন সুর দিলেন। কিন্তু লাস্ট যে পোয়েম ফ্রেশলি রিটিন কম্পোজটা হচ্ছে ওই মহামানব আসে, এবং সেটাকে আবার সুরও দিলেন নিজে বসে পরপর 2 দিন অসুস্থ শরীরে। আমি আজকে শেষ করি, এবার আপনাদের ব্যাপার, আপনারা কি ভাববেন। একটা জিনিস দেখেছি, গোটা বিশ্ব সাহিত্য যতটুকু আমার পড়াশুনো অল্প, যুগে যুগে কিন্তু একটা যুগের সাহিত্যিক বা কবি বা আর্টিস্ট
অনেক সত্যি কথা সে সময় না বলতে পারলে, বলার অসুবিধা থাকলে সেটা কিন্তু খুব সাবধানে তার পেন্টিংসের লেয়ারের মধ্যে অথবা লেখার লেয়ার্সের মধ্যে রেখে যায়, পরবর্তীকালে যাতে সেই সত্যগুলো কেউ উদ্ধার করে। এটাই পৃথিবীর ইতিহাসে দিন বারে বারে ঘটেছে। আমার ধারণা রবি ঠাকুরের মধ্যেও, লেখার মধ্যে সুভাষচন্দ্রের জীবনের শেষ 41 ভারতবর্ষের কিছু ঘটনার ছায়া আছে, এবং আগামী যে মহামানবের আবির্ভাব, তার যে আহ্বান, কারণ রবীন্দ্রনাথ সাধক মানুষ, জ্ঞানী মানুষ, এরা ভবিষ্যৎটাকে দেখতে পায়, এরা সাধক দেখতে পায়। যেমন রবীন্দ্রনাথ জীবনে তার বহু আগেই অনেকবার তার কিছু ঘটনা ফোরকাস্ট করেছেন, অনেক ঘটনা আগে থেকে বলে দিয়েছেন যে এইগুলো এবছর এই জিনিসটা ঘটতে পারে। হয়তো স্পেসিফিক্যালি বলছেন না, বলছেন, ওনারা বুঝতে পারেন। ওই মহামানবের উদ্দেশ্যে গান, ওটাই তার জীবনের শেষ কম্পোজিশন। যেমন বললাম, লাস্ট ছোট গল্প ইজ বদনাম, লাস্ট আর্টিকেল ইজ সভ্যতার সংকট। আমি আজকে এই বলে শেষ করি। আপনারা দেখবেন, কোথাও কোনো ভুল ব্যাখ্যা করলে নিশ্চয়ই লিখবেন, আই উইল কারেক্ট মাইসেলফ। শুভরাত্রি।